হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। শুরু করছি আমার নতুন আরেকটা ব্লগ। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ অনেকদিন পর বাচ্চাদের পছন্দ মতো রান্নাবান্না করতে পেরেছি। গতকাল যেহেতু বাজার করে নিয়ে এসেছি এবং আজকে এসে সকাল থেকেই শুরু হয়ে গেল কাপড় চোপড় ধোয়া। তারপর শাহিন আরও কিছু বাজার করে নিয়ে এসেছিলো ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে, সেগুলো নামিয়ে খাওয়া দাওয়া সেরে বাচ্চাদেরকে নিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আমাদের বাসা থেকে একটু দূরে স্কুলের মাঠে, এই স্কুলে ওদেরকে ভর্তি করাবো, সো এই মাঠে ওদেরকে প্রায় সময় আসতে হবে। তো সকালবেলা নাস্তা টাস্তা সেরে লেগে গেলাম কাপড় চোপড় ধোয়ার ব্যবস্থা করার জন্য, যেহেতু গতদিন গ্রোসারি করতে গিয়ে ডিটারজেন্ট এবং ফেব্রিক সফটওয়্যার নিয়ে এসেছিলাম। তো আজকে একদম সবগুলো কাপড় ধুতে দিয়ে দিয়েছিলাম। কিছু কাপড় আমি আগেই ধুয়ে ফেলেছিলাম হাতে হাতে, কারণ মনে হয়েছে যেগুলো থেকে রং উঠতে পারে। যেমন আমার পরার কিছু ড্রেস ছিল, সেগুলো থেকে মনে হয়েছিল যে কটন ড্রেস তো রং উঠবে, সেই চিন্তা করে আগেই ধুয়ে রেখেছিলাম। এরপর শুরু করে দিলাম রান্নাবান্না করা। এক হাতে রান্নাবান্না করা যে কি কষ্টের, সব কিছু কাটাকুটি করে তারপর রান্নাবান্না শুরু করতে হয়। একদিক দিয়ে কাটো রে, আরেক দিক দিয়ে রান্না করো রে, সেই রকমভাবে আমি কাজ করতে পারি না। আমার মাথাটা ধরে যায় কি কোনটা করব, আমি ওই স্ট্রেসটা নিতে পারি না। একদিকে চুলায় কোনো কিছু থাকলে পুড়ে যেতে থাকে, তো এই স্ট্রেস যেন না নিতে হয়, যার কারণে আমি সব কিছু কেটে আগে রেডি করে নিই, তারপরে শুরু করি। তো আমি আজকে মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমেই মুরগির মাংস একটু হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর তেলে ভেজে নিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে তার মধ্যে কাটা রসুন দিয়ে দিয়েছি, কারণ আমি গ্রোসারি শপ থেকে রসুন বাটা এবং আদা বাটা যেটা এনেছি, আপনারা দেখেছেন বোতলটা খুবই ছোট ছিল। ভয়ে আমি ভাবলাম যে আজকে আমি কাটা রসুন দিয়েই রান্না করি, আর তাছাড়া আর কোনো মশলা ছিল না বাসায়। হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মুরগির মাংসটা রান্না করব। তো আমি প্রথমে মশলাগুলো সব দিয়ে নিয়েছি, গোটা গরম মশলা তো দিয়েছি দেখেছেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো করে টক দই। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা মুরগির মাংস এখন মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই মুরগির মাংসগুলো যেহেতু দেখেই মনে হচ্ছে যে ব্রয়লারের মাংস, তাই আমি একটু ভেজে নিয়েছিলাম আগে। মনে হয়েছিল যে ভেজে নিলেই খেতে ভালো হবে, কিন্তু মুরগির মাংসগুলো এত সফট, আমাদের দেশের ব্রয়লারের মাংসের মতো না, তেমন আলাদা করে কোনো স্মেল নাই। তো মুরগির মাংস কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু আমার বাচ্চাদের মোস্ট ফেভারিট, ওদের এটা চাই। বিশেষ করে আমার মেয়ে, মাংসের তরকারি মানেই এর মধ্যে একটু আলু হতে হবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস এবং একটু সয়া সস, যাতে করে মাংসের তরকারিটা খেতে একটু ভালো লাগে, একটু ফ্লেভার অ্যাড হয়। যেহেতু এর মধ্যে তেমন কোনো মশলা ইউজ করা হয় নাই, মশলা বলতে খুব সিম্পল মশলাগুলো ইউজ করা হয়েছে। তো এর মধ্যে শাহিন গ্রসারি শপিং করে নিয়েও আসলো, বাইরে গিয়েছিল, ও গিয়েছিল গাড়ি দেখার জন্য। সেখান থেকে আসার পথে ইন্ডিয়ান একটা দোকান থেকে এই গ্রসারি শপিংগুলো করে নিয়ে এসছে। ওকে আমি বলেছিলাম কি কি আনতে হবে ইন্ডিয়ান শপ থেকে, তো সেইখান থেকে ও এক্সট্রা আরও কিছু নিয়ে আসছে, যেমন ঘি, তারপর ধনেপাতা পেয়েছে, সাথে আরও এনেছিল কাঁচামরিচ, বেগুন এবং একটা পরোটার প্যাকেট, রেডিমেড পরোটার প্যাকেটও নিয়ে এসেছিলো। তবে এই পরোটাগুলো আমাদের দেশের ফ্রোজেন পরোটার মতো না, 3 কোনা সাইজের কেমন জানি একটা পরোটা। এটা কেমন রেডি করাই থাকে, ভাজাও থাকে, হাফ ভাজা থাকে, এটাকে আবার একটু ভাজলে ক্রিস্পি হয়, তবে একদম মোটা, আমাদের দেশের পরোটার মতো না। তো যাই হোক, আমি কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে মুরগির মাংস রান্নাটা শেষ করলাম। আর এই যে এটা হচ্ছে মুরগির তরকারির ফাইনাল লুক। দেখতে তো খুবই ইয়াম্মি হয়েছিল, এবং যেহেতু এখানে তেমন কোনো বাটা মশলা ইউজ করা হয় নাই, তাই একটু গ্রেভিটা কম হয়েছে, মানে একটু ঝোল ঝোল টাইপের বেশি হয়েছে। তো এখন আমি বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিচ্ছি। আসলে অনেক দিন পর বাচ্চাদেরকে ওদের পছন্দের খাবার দিতে পেরে এত ভালো লাগছে। এমন না যে ওরা সেই খাবারগুলো খায়নি বা পছন্দ করেনি, সেটা না। তবে রোজ রোজ আলু ভর্তা, ডাল, ডিম ভাজা এগুলো দিয়ে খেতে, ওদেরকে খাওয়াতে বিশেষ করে আমার খুব কষ্টই লেগেছে। মনে হয়েছে যে কবে এই অবস্থা থেকে মুক্তি পাবো আর ওদেরকে ওদের পছন্দ মতো কিছু খাবার অ্যাটলিস্ট দিতে পারবো। মা বাবার লাইফ আসলে এমনই হয়, সব কিছুতে বাচ্চাদের প্রেফারেন্সটা আগে। এই যেমন আমাদের এই বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া আসার পেছনেও বাচ্চাদের ব্যাপারটাই সবচাইতে আগে ছিল। সবচাইতে আগে আমরা ওদের ভবিষ্যৎটা নিয়েই চিন্তা করেছি। নিয়ার ফিউচারে যদি ওদেরকে এই বিদেশে আসতেই হয়, তাহলে এই কষ্টটা আমরা কেন আগে করছি না? আমরা করে যদি ওদের লাইফটাকে কিছুটা সেটেল করে দিতে পারি, তাহলে তো এটা ওদের জন্য বেটার হবে। আদারওয়াইজ পরবর্তীতে স্টুডেন্ট লাইফে ওরা যখন আসবে, তখন ওদের জন্য এই স্ট্রাগলটা অনেক কষ্টের হয়ে যাবে। এই কথা চিন্তা করেই আসলে আমাদের আর বাংলাদেশে না থেকে, বিশেষ করে আমার হাজব্যান্ড এই কথা চিন্তা করেই দেশের বাইরে আসার ব্যাপারে রাজি হয়ে গিয়েছিল। আমি তো ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, অনেক বছর লেগেছে আমার, কিন্তু শেষমেশ ও যখন এই ব্যাপারটা ধরতে পারলো যে বাচ্চাদের ফিউচার তো আসলে পরবর্তীতে কি হবে আমরা জানি না। এমন না যে বাংলাদেশে থাকলে বা বাংলাদেশে যারা আছে তাদের বেটার লাইফ হবে না, বাট এটা তো সত্যি। বাংলাদেশের এখন যে কন্ডিশন, সেই কন্ডিশনে
বাচ্চাদের কথা চিন্তা করলে একটা সময় আমাদেরকে বাচ্চাদেরকে যেভাবেই হোক দেশের বাইরে পাঠাতেই হতো। তো সেটা এখন না কেন, আমরা এসে যদি স্ট্রাগলটা করি তাহলে ওদেরকে আর এই স্ট্রাগলটা, সেটেল হওয়ার স্ট্রাগলটা করতে হবে না। ওরা ওদের ক্যারিয়ার বা পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আর 5টা মিনিট বসারও সময় পাইনি। ওরা অস্থির হয়ে গিয়েছিল, যেহেতু অনেক দিন ধরে আমরা মোটামুটি বাসায়ই আছি, আশেপাশে এক্সপ্লোর করা হয়নি। তো ওর বাবা বলল যে ওদের যে স্কুলের আরেকটা পার্ক আছে, ওভাল পার্ক, ওই পার্কটাতে চলো আজকে নিয়ে যাই। তো ওই বাসা থেকে বের হতে হতেই দেখি যে সূর্য মামা একদম ডুবি ডুবি করছে। ইদানিং দেখছি যে এখানে আসার পর থেকে এখানে সন্ধ্যা খুব দ্রুত হয়ে যায়, 5:30 বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা হাতে খুব অল্প সময় পেয়েছি, এরই মধ্যে বাচ্চারা যতক্ষণ পারে ততক্ষণ খেলে নিবে। তো আমাদের এইখানে আসতে খুব বেশি সময় লাগেনি, হেঁটে আসতে মিনিমাম করে 10 মিনিটের মতো লেগেছে। তো এইটুকু হেঁটে এসে বাচ্চারা টায়ার্ড তো হয়নি, বরং ওরা আরও এক্সাইটেড পার্কের এত কিছু দেখে। আর এখানে সাথে আরও অনেক বাচ্চারা ছিল, ওরাও খেলছিল। আর ওদের কথা শুধু কি বলবো, আমি নিজেও এই সমস্ত এক্সারসাইজ করার ইকুইপমেন্টসগুলো দেখে এক্সারসাইজ করতে লেগে গিয়েছে। এবং আমার হাজব্যান্ড ফান করে বলছিল, তাহলে তো দেখা যাচ্ছে সবাই এখন হেলথ কনসিয়াস হয়ে গিয়েছে, সবাই শুকনা হয়ে যাবে, শুধু আমি একাই মোটা থাকবো। তো যাই হোক, এইখানে এই মাঠে ওদেরকে সপ্তাহে 3 দিন কি 2 দিন সম্ভবত নিয়ে আসবে স্কুল থেকেই খেলাধুলা করানোর জন্য। এটাকে বলে ওভাল। এখানে একসাথে অনেকগুলো খেলা, 3টা কি 4টা খেলার মতো মানে ব্যবস্থা আছে। তো এছাড়া এক্সারসাইজ করার জন্য ব্যবস্থা আছে। আবার স্কুটি নিয়ে যারা আসবে ওদের স্কুটি ড্রাইভ করারও আলাদা করে জায়গা আছে। শুধু এটাই না, এখানে যদি আপনি ফ্যামিলি নিয়ে এসে পিকনিক করতে চান তারও ব্যবস্থা আছে। আমরা যতক্ষণ ছিলাম তখন দেখলাম যে এক অস্ট্রেলিয়ান কাপল এখানে পার্টি করছে, সম্ভবত অ্যানিভার্সারি অথবা বাচ্চার জন্মদিন, এরকম কিছু একটা হবে। কয়েকটা ফ্যামিলি এসে এখানে পার্টি করছিল। তো যাই হোক, আমরা বাচ্চাদেরকে পার্কে খেলাধুলা শেষ করিয়ে তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাসায় এসেছি। বাসায় আসার পর মনে হলো খুব শীত শীত লাগছে, কারণ এখন আমাদের অটাম হলেও খুব ঝিরিঝিরি একটা বাতাস থাকে বাইরে। আর হঠাৎ হঠাৎ করেই রোদ কমে গিয়ে একটা মেঘলা মেঘলা ভাব চলে আসে, আর সেই সময়টা এত শীত লাগে। সবসময় তো সোয়েটার পরে থাকতেই হয়, ইভেন ঘরের মধ্যেও সোয়েটার পরে আছি, মোজা পরে আছি, মানে ঘরে বাইরে সমানভাবেই শীত লাগতে থাকে আমার। তো যাই হোক, বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি হট চকলেট মিল্ক, যেহেতু ওরাও ঠান্ডার মধ্যে থেকে এসেছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর আমরা নিজেদের জন্য চা বানিয়ে নিচ্ছি। এখন চা খেতে খেতে আপনাদের জন্য আরেকটা ব্লগ এডিট করব। তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।